এখানে তো অনেকগুলো মেশিনারিজ নিয়ে আলোচনা করা ছিল, প্রাইম মিক্সিং, তাই না? অনেকগুলো পরে মিক্সিং, লিকুইড মিক্সিং, পেস্ট মিক্সিং। এখন আমরা এটা করবো হচ্ছে এক্সটেনশন অ্যাকচুয়ালি। এবং এই জায়গাটাতে এই চ্যাপ্টারটাতে আমরা যে জিনিসগুলো নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করবো সেটার মেইনলি হচ্ছে অ্যাকচুয়াল ইঞ্জিনিয়ারিং এর যে পার্টগুলো, মানে ধরো এই চ্যাপ্টারটার নাম হচ্ছে আমাদের HVAC সিস্টেম। চ্যাপ্টারটার নাম কি? HVAC সিস্টেম। নাম শুনছো না কি এটার আগে? মাইক্রোবায়োলজিতে প্রশ্ন এটা না, এটা দ্বারা কি বোঝায়? HVAC দ্বারা high velocity air conditioning. কি? High vacuum air conditioning. হিটিং, হাই না, হিটিং। H means হচ্ছে হিট, হিটিং। V হলো ভেন্টিলেশন। আর এসি তো আমরা জানি এয়ার কুল না কন্ডিশন? Conditioning. এয়ার কুলিং আর এয়ার কন্ডিশনিং এর মধ্যে পার্থক্য কি বলো? ঠান্ডা বলো, আর খুব ঠান্ডা করা। Cool হচ্ছে ঠান্ডা করা। কন্ডিশনিং মানে আমি যেটা চালাচ্ছি টেম্পারেচার সেট করব, চেঞ্জ করা, যে ঠান্ডা করে। টেম্পারেচার সেটাকে চেঞ্জ করা, অপটিমাম না। এয়ার কন্ডিশনিং এ হচ্ছে তুমি হিউমিডিটিটাকে কন্ট্রোল করতে পারবে। হিউমিডিটি কন্ট্রোল করা যায় এয়ার কন্ডিশনিং এ, হিউমিডিটি কন্ট্রোল করা। আর এয়ার কুলিং এ হিউমিডিটি কন্ট্রোল করা যায়। শুধু ঠান্ডা, মানে তোমাকে শুধু ঠান্ডা বাতাসকে প্রোভাইড করবে। বা আসলে এয়ার কুলিং খুব একটা ইফেক্টিভ না আমাদের এই কন্ডিশনে। এয়ার কন্ডিশনিংটাই হচ্ছে আমাদের বেশি ইফেক্টিভ, কারণ এটা টেম্পারেচার কন্ট্রোল করার সাথে সাথে সে কি করবে? হিউমিডিটিটাকে কন্ট্রোল করবে। বুঝতে পারছো? ওকে, এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি আমাদের যে জিনিসগুলো সম্পর্কে ইনফরমেশন দিবে সেটা নিয়ে একটু প্রিলিমিনারি আলোচনা আমরা করব। তার আগে যেহেতু প্রথম ক্লাস, আজকে প্রথম ক্লাসে কিছু আমাদের কোর্স আউটলাইন সম্পর্কে একটু আলোচনা করতে হয়, সেই জন্য আমি তোমরা নিশ্চয়ই শুনেছো এবার যে আমাদের কোশ্চেন প্যাটার্নে একটু পরিবর্তন আসছে বা সামনে আসবে। এই সম্পর্কে তোমরা জানো না সবাই? জি জানো তো? মিড টার্মে কোনো সমস্যা নাই, কারণ মিড টার্মে যেহেতু কোনো অল্টারনেট কোশ্চেন ছিল না, একটা কোশ্চেন ছিল 6টা অ্যান্সার করতে হতো, তাই না? এবং তোমার কি পার্ট এ থেকে, যেহেতু তোমাদের শেয়ার কোর্স, তাহলে পার্ট এ পার্ট বি দুজন আছে। পার্ট এ তে 3টা থাকবে, বি তে 3টা থাকবে, মিডে 3টা থেকে 3টি অ্যান্সার করতে হবে। সো এখানে কোনো অপশন নাই, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট প্রবলেম হচ্ছে এই ফাইনাল কোশ্চেন। ফাইনাল কোশ্চেনে আমরা কি করতাম? দুইটা পার্ট থেকে একটা করে কোশ্চেন ছেড়ে দিতে পারতাম, তাই তো? একটু খেয়াল করে দেখো তো, ফুল কোর্স আর হাফ কোর্স। ফুল কোর্স আর হাফ কোর্স, ফুল কোর্সের মধ্যে তুমি কি করতে? 12টা কোশ্চেনের মধ্যে যে কোনো 2টা কোশ্চেন তুমি ছাড় দিতে পারো, যে কোনো 2টা। কিন্তু তুমি যখন এটা হাফ কোর্সে আসে, যখন শেয়ার কোর্সে আসে, তখন কি করা আছে? একটা টিচারের পার থেকেই তুমি একটা ছাড়তে পারো। মানে বিষয়টা একটু রেস্ট্রিক্টেড হয়ে গেল কিনা, তাই না? কারণ ওখানে তুমি তোমার পুরো সিলেবাস থেকে একটা 2টা বাদ দিতে পারো, কিন্তু এখানে কিন্তু না। তাহলে এইটুকুতে আমরা ডিফারেন্স খুঁজে পাচ্ছি। এইটাকে আমরা আরো কনসাইজ করে নিয়ে আসার জন্য, কারণ তোমরা নিশ্চয়ই জানো আমাদের কিছু আইকিউএসির কিছু নিয়ম কানুন আছে। এই যে আমরা বলি হচ্ছে কোর্স আউটকাম, একটা কোর্স করে আমার কি আউটকাম হলো, এইটাকে যখন আমরা এমফাসাইজ দিতে গিয়ে আমাদের এইটাকে আরো কনসাইজ করে নিয়ে আসতে হচ্ছে কিভাবে? যে তোমাকে মানে স্টুডেন্টকে এখানে ইয়ে করা হয় এইভাবে যে, ধরো তোমার যখন আমি যদি বলি র্যান্ডম একটা কিছু তুমি ছেড়ে দিবা, তাহলে আমি তোমাকে যতগুলো চ্যাপ্টার পড়াবো তুমি তো একটা র্যান্ডম চ্যাপ্টার বাদ দিচ্ছি, তোমার পরীক্ষা দিতে চলে আসবে। ঠিক আছে, ওই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন আসবে না, তাই বলে সেটা। তাহলে অ্যাকচুয়ালি আমাদের যে কোর্স আউটকাম আলটিমেটলি কি হয়? মানে তো একটা জিনিস একটা জায়গায় বাদ থেকে যাচ্ছে, সেইটা যাতে না হয়, তুমি যাতে সবই পড়ো, সব কিছুই যাতে পড়ো, সেই জন্য হচ্ছে এখন তোমাকে কি বলা হলো যে সবগুলো কোশ্চেনই তোমাকে অ্যান্সার করতে হবে। বাট যেহেতু তোমরা আগে থেকেই একটু 12টা থেকে 10টা দিয়ে অভ্যস্ত, এই জন্য আমরা ফাইনালটাকে একটু ফ্লেক্সিবল রাখার জন্য একটা সার্টেন কোশ্চেনে আমরা কি করেছি? অপশন দিয়েছি। মানে আগে যেমন তুমি যে কোনো একটা বাদ দিতে পারতা,
আমার পার্টের কথা বলবো, এখন তুমি সেটা পারবে না। আমি যেটাতে অপশন দিয়ে দিব তুমি ওই কোশ্চেনটাতেই তুমি চুজ করতে পারবে না কোনটা আনসার করবো কোনটা। বুঝতে পারছো? তাহলে তোমার কি জানালো এবার? আমি নিশ্চয়ই যে কোশ্চেনটা অপশন দিব ওটা কি আমি একই চ্যাপ্টার থেকেই দিব। একটা চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন দিলাম আর অল্টারনেটটা ওই চ্যাপ্টার থেকেই আসবে, তার মানে তোমাকে চ্যাপ্টারটা তো পড়তেই হচ্ছে। সো তুমি এখন কি তোমাকে মোটামুটি পুরো সিলেবাস বা সবটুকু পড়েই তুমি করতে হবে। সেটা কি বুঝতে পারছো? তার মানে ভালো রেজাল্ট করতে চাইলে তোমাকে সবই করতে হবে। এটা তোমাদের সময়ই কেন বিষয়টা এরকম না, অ্যাকচুয়ালি এটা আরো আগে শুরু হওয়ার কথা। আমরা হচ্ছে এটাকে স্টেপ বাই স্টেপ করতেছি। ধরো যে 1-1 পড়ে তার জন্য তো এটা কোনো বিষয় না, কারণ এটাতেই কম্পালসারি। তোমরা যেহেতু একটা সিস্টেমে ছিলা, একটা সিস্টেমে কনভার্ট হচ্ছে আসতে, তো আমরা এটা গত সেমিস্টার থেকে অ্যাপ্লিকেবল করতে এসেছিলাম ফাইনালে, কিন্তু এটা করা হয় নাই কেন? কারণ ধরো তোমরা তো শুরু থেকে যদি আমরা তোমাদের যেমন এবার কি আমরা সেমিস্টারের শুরুতে তোমাদের কিন্তু বলতেছি দেখো তোমরা ওইভাবে প্রিপেয়ার, তোমরা প্রিপারেশনটা শুরু থেকে ওইভাবেই নিবা। কিন্তু গত সেমিস্টারে আমরা এটা চেয়েছিলাম কিন্তু করি নাই, কারণ ওই চিন্তা করি যে যেহেতু এটা আমরা শুরু থেকে বলি নাই, সো এটা আমরা এই সেমিস্টারে করবো না, নেক্সট সেমিস্টারে করবো। এবং এটা আসলে তোমাদের তুমি যদি মানে লং সেন্সে চিন্তা করো তোমাদের বেটারমেন্টের জন্য, কারণ আমরা তো নিশ্চয়ই চাই না যে তোমরা কোনো একটা জায়গায় নলেজ কম রেখে এখান থেকে পাস করে বের হয়ে যাও। সেটা কারণ পাস করে বের হয়ে যাওয়া তো চাইলে তো যাওয়াই যায়, কিন্তু তুমি তো প্রবলেম ফেস করবা। তুমি যখন জব সেক্টরে যাবা, তুমি যখন ইন্টারভিউ বোর্ডে যাবা, অন্য ইউনিভার্সিটিগুলোর সাথে যখন তুমি কম্পিট করবা, তুমি কি লেস থাকবা না তাদের তুলনায়? সো এইটার জন্য আমরা এই চেঞ্জটা এবার নিয়ে আসছি। সো এটা মিলে কোনো ইফেক্ট ফেলবে না, শুধু ফাইনাল পরীক্ষার সময় হচ্ছে তোমাদেরকে একটু কি সিরিয়াস থাকতে হবে যাতে তোমার চাপটা বা কোনো কিছুতে বাদ হবে। ওকে, আচ্ছা এবার আসো আমাদের যে জিনিসটা আমরা এখানে করবো সেটার নাম হচ্ছে HVAC সিস্টেম বা হিটিং ভেন্টিলেশন এন্ড এয়ার কন্ডিশনিং, যেটা আমরা বলি। এইটা করতে গেলে আমাদের কয়েকটা জিনিসের একটু কোরিলেশন বুঝতে হবে। কিরকম কোরিলেশন? তোমরা টেকনোলজি 3 ট্রান্সমিটার টেকনোলজি 3 সেকশনে তোমাদের আছে, সরলরেখা পড়াবে আর হচ্ছে মেজারমেন্ট পড়াবে। ওইখানে একটা চ্যাপ্টার তোমরা পড়বে, অ্যাকচুয়ালি দুটো চ্যাপ্টার, একটা হচ্ছে ক্লিন রুম টেকনোলজি নামে একটা চ্যাপ্টার আছে, ক্লিন রুম টেকনোলজি। আরেকটা চ্যাপ্টার তোমরা পড়বা যেটাকে আমরা বলি প্যারেন্টাল প্রোডাক্ট। তোমরা তো বিভিন্ন ধরনের প্রোডাক্ট পড়ছো না টেকনোলজিতে, ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, সাসপেনশন, অনেক কিছু পড়ছো, সাপোজিটরি, অনেক ফর্মুলেশন পড়ছো। তো টেকনোলজি 3 তে এসে আরেকটা ফর্মুলেশন পড়বা, এটা বাকি আছে এখন, সেটা হলো প্যারেন্টাল প্রোডাক্ট। দ্যাট মিন্স ইনজেক্টেবল প্রোডাক্ট, ইনজেকশন, তাই না? এইটা যখন পড়বা, এই দুইটা জিনিস পড়তে গেলে দেখবা যে ক্লিন রুম টেকনোলজি, প্যারেন্টাল প্রোডাক্ট দুইটা একটার সাথে আরেকটা রিলেটেড। আর এই দুইটার সাথে রিলেটেড হচ্ছে আমি যে চ্যাপ্টারটা পড়াবো। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, কেন রিলেটেড বা কিভাবে রিলেটেড? মনে করো, আচ্ছা ক্লিন রুম টেকনোলজি বলতে আসলে আমরা কি বুঝি? ক্লিন রুম মানে কি? পরিষ্কার পরিচ্ছন্ন রুম। সেটা এরকম বাসায় প্রতিদিন গোয়া এসে রুম পরিষ্কার করে দিয়ে যায়, ঝাড়ু দিয়ে যায়, মুছে দিয়ে যায়, এটাকে ক্লিন রুম? নো। ক্লিন রুম মিন্স এমন একটা রুম, ক্লিন রুম মানে হচ্ছে এমন একটা রুম যে রুম শুধু চোখে নিট এন্ড ক্লিন দেখা যাবে এটাই নয়, ওই রুমের প্রেসার, ওই রুমের টেম্পারেচার, ওই রুমে কি পরিমাণ বাতাস বাইরে থেকে ঢুকবে, কি পরিমাণ বাতাস রুম থেকে বের হবে, এই প্রত্যেকটা জিনিস তোমার নিয়ন্ত্রণে থাকে। সেটাই হচ্ছে কি বলছি, কয়েকটা কথা বলছি যে একটা রুমের টেম্পারেচার কেমন হবে, ওই রুমের প্রেসার কেমন হবে, টেম্পারেচার, প্রেসার, তারপরে বাতাসের আসা যাওয়া, এই প্রত্যেকটা জিনিস যখন তুমি নিয়ন্ত্রণ করতে পারবা সেইটাকে তোমাকে বলা হবে ক্লিন রুম। এবং ক্লিন রুমে তোমরা দেখো অনেকগুলো গ্রেড আছে, গ্রেড A B C D বা 1 2 3 এর উপরে গ্রেড করা আছে। তাহলে দেখো নিশ্চয়ই ইন্ডাস্ট্রিতে কি বিভিন্ন এরিয়া থাকবে না, যে এরিয়াতে কি কোনোটাতে আমি A গ্রেড করব, কোনোটা B গ্রেড, C গ্রেড, D গ্রেড করব। তার মানে কি তোমার ইন্ডাস্ট্রিতে যে সমস্ত প্রোডাকশনগুলো হয় সেই প্রোডাকশনের প্রকার ভেদ অনুযায়ী ক্লিন রুমের এরিয়া কি হবে, আলাদা আলাদা হবে না? এখন বলো, যে রুমে তুমি ট্যাবলেট বানাবা, মানে যে কন্ডিশনের রুমে তুমি ট্যাবলেট বানাবা, সেম কন্ডিশনের রুমে কি তুমি ইনজেকশন বানাতে পারবা? নিশ্চয়ই না, কারণ দুইটা প্রোডাক্ট তো সেম না। ট্যাবলেট আর ইনজেকশন কি সেম? ট্যাবলেট আমরা কিভাবে ইনটেক করি? ওরালি। ইনজেকশন আইভি রুটে বা ইন্ট্রামাসেল রুটে, যে কোনো রুটে হবে।
তাহলে যেটা তুমি ডিরেক্ট ব্লাডে দিচ্ছ আর যেটা তুমি কিনা হচ্ছে আগে খাইতেছো তারপরে ব্লাডে দিচ্ছ, দুটোর মধ্যে অবশ্যই পার্থক্য আছে। আমার স্টমাকের এনভায়রনমেন্ট কি? অ্যাসিডিক এনভায়রনমেন্ট, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে আমরা জানি। সো আমি যদি খাবার সাথে যদি কোনো মাইক্রোঅর্গানিজম খেয়েও ফেলি, সেটা কিন্তু কোনো ক্ষতি করবে না, কারণ স্টমাকে গিয়ে সে মারা যাবে, বাঁচবে না, এসিডে যে দিতে পারবে না অ্যাসিডিক এনভায়রনমেন্টে। তারপরে তো সে তার শুনে প্রশ্নই আসে। কিন্তু যেটা কিনা তুমি ইনজেকশন হিসেবে দিচ্ছ বডিতে, ডিরেক্ট ব্লাডে দিচ্ছ, সেখানে কি একটা মাইক্রোঅর্গানিজম তুমি অ্যালাউ করতে পারবা? একটাও যদি মাইক্রোঅর্গানিজম প্রেজেন্ট থাকে, ধরো একটা ভাইরাস আছে ওখানে, ওই একটা ভাইরাসে কি ইনাফ না তোমার বডিতে গিয়ে ওই ভাইরাল মানে ডিজিজটা ক্রিয়েট করার জন্য? সো প্যারেন্টারাল প্রোডাক্টগুলোকে বলা হয় স্টেরাইল প্রোডাক্ট। কি বলা হয়? স্টেরাইল। স্টেরাইল কথা বলার অর্থ কি? অ্যাবসেন্স অফ এনি ভায়াবল মাইক্রোঅর্গানিজম। অ্যাবসেন্স অফ এনি ভায়াবল মাইক্রোঅর্গানিজম, মানে কোনো ধরনের মাইক্রোঅর্গানিজমের প্রেজেন্স সেখানে থাকা, এটাকে আমরা বলবো হচ্ছে স্টেরাইল। কথাটা কি বুঝতে পারতেছো? তাইলে এখন একটা স্টেরাইল প্রোডাকশন তুমি যদি করতে চাও, খুবই ভালো, যদি আমি স্টেরাইল প্রোডাক্ট বানাতে চাচ্ছি, তাহলে তোমার ওই এনভায়রনমেন্টটাকে স্টেরাইল করতে হবে। আমি এই রুমের মধ্যে যদি স্টেরাইল প্রোডাক্ট প্রিপেয়ার করি, তাহলে কি নরমাল রুমের মধ্যে রাখলে আমার হবে? তাহলে আমাকে রুমটাকে তো স্টেরাইল করতে হবে। এই জন্যই ট্যাবলেট ম্যানুফ্যাকচারিং এন্ড প্যারাসিটামল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং, এই দুটো এরিয়া হচ্ছে আমার কি হবে? আলাদা হবে, এবং দুটার কন্ডিশন আলাদা হবে। টেম্পারেচারের বিষয়টা একটা আছে, কারণ বেশি তাপমাত্রায় তো মানুষই ওইখানে কাজ করতে পারবে না, ঘেমে যাবে, তাহলে রুমে কন্টামিনেশন হবে, তাই হবে না? আচ্ছা, এবার আসো প্রেসারের একটা ব্যাপার আছে, প্রেসার। তো প্রেসার বলতে গেলে এখন রুমের প্রেসার বলতে আমরা আসলে কি বুঝি? তোমরা নিশ্চয়ই দুইটা টার্ম শুনো, যে পজিটিভ প্রেসার, নেগেটিভ প্রেসার। নাম শুনছো না? পজিটিভ প্রেসার, নেগেটিভ প্রেসার। আমি যদি তোমাদেরকে বলি যে তোমাদের এই রুমের প্রেসারটা পজিটিভ, এন্ড পজিটিভ কিসের তুলনায় পজিটিভ? এই রুমের চারপাশে যে এনভায়রনমেন্ট আছে, মানে বাইরে, রুমের বাইরে যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টের তুলনায় রুমের প্রেসার পজিটিভ। এই কথাটার অর্থ কি? বাতাস ভিতরে বাতাস কি করবে? দরজা যদি খুলে রাখি, রুমের প্রেসার পজিটিভ মানে কি? বেশি না কম? রুমের প্রেসার পজিটিভ মানে রুমের প্রেসার বেশি, বাইরের তুলনায় রুমের প্রেসার বেশি। দরজা খুলে রাখলে কি হবে? বাতাস বাইরে চলে যাবে। বাতাস বাইরের দিকে বের হবে। আমরা জানি পানি এবং বাতাস সবসময় হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে মুভমেন্ট করে, তাই না? আচ্ছা, আবার একটা চিন্তা করো, নেগেটিভ আমি যদি বলি রুমের প্রেসার হবে নেগেটিভ, তাহলে কি বোঝাবে? যে বাইরে মানে সারাউন্ডিংস এর তুলনায় এই রুমের প্রেসার হবে কম। এটা দ্বারা বোঝাবে আমি যদি দরজা খোলা রাখি বা কোনো যদি ছিদ্র বা রুমে যদি কিছু বাতাস ঢোকার জায়গা থাকে, সেই জায়গা দিয়ে বাইরে থেকে বাতাস ভিতরে চলে যাবে। এটুকু তো আমরা বলছি যে পজিটিভ প্রেসার, নেগেটিভ প্রেসার, এটুকু তো আমরা বলছি, বুঝছি না? আচ্ছা, এখন যদি তোমাকে বলা হয় যে তোমাকে আমি একটা ট্যাবলেট ম্যানুফ্যাকচারিং রুম আর একটা প্যারেন্টাল প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং রুম, এই দুই রুমের প্রেসার কেমন হওয়া উচিত? সেম, পজিটিভ অর নেগেটিভ? কি মনে হয়? পজিটিভ। কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ বা কোনটা সেম? প্যারেন্টালটা নেগেটিভ করতে হবে, আর ট্যাবলেট ম্যানুফ্যাকচারিং পজিটিভ, একটা নেগেটিভ হলে একটা পজিটিভ হবে। না স্যার, দুইটাই পজিটিভ হবে না, দুইটাই পজিটিভ হতে পারে না, দুইটা নেগেটিভ হতে পারে। পাশাপাশি তো রাখবোই না, দুটো ধরুন দুই দিয়াতে আছে, সমস্যা নেই। একটা এখানে আছে, একটা 405, একটা মনে করো 414, কোনো অসুবিধা নেই। কিন্তু দুইটা রুমের প্রেসার আবার কি হবে, কি রকম হবে? বাইরের দুইটাই কন্টামিনেটেড পজিটিভ হবে, দুইটাই নেগেটিভ হবে। বাইরের কন্টামিনেটেড রিয়াক্ট তো ভিতরে আসলে না প্রোডাকশন কম হবে না। ওকে, স্টেরাইলে পজিটিভ হবে, ট্যাবলেটে নেগেটিভ হবে। কারণ কারণ যে স্টেরাইল হচ্ছে আবার ভিতরে এনভায়রনমেন্টটা পরিবর্তন হবে, তাই সেখানে এন্টার করতে পারবে না, বাইরে বেরোলে সমস্যা নেই। তো সেখানে হবে আমার নেগেটিভ আর Positive. পজিটিভ। আর ট্যাবলেট হচ্ছে আমি নিজে কন্ট্রোল করতে পারি, সেই ক্ষেত্রে ট্যাবলেট আমার কাছে যেতে না আসে, ভিতরে হচ্ছে আমার তুমি তো রুমের ভিতরেই আছো, ট্যাবলেটের পার্টিকেল আমার কাছে রুমের মধ্যে তুমি তো পুরো রুমের প্রেসার, তোমার তো তোমার শরীরের প্রেসার আর ট্যাবলেট বেশির প্রেসার বিষয়টা এরকম না। বাইরের প্রেসার, রুমের প্রেসার, ট্যাবলেটটা রুমের মধ্যে বানাইতেছো, ট্যাবলেট যেখানে তৈরি হচ্ছে সেখানে তো তুমিও আছো। আমার কথা বুঝো নাই? আমি তো দরজা ক্লোজই আছে, বা দরজা, আমার কথা বুঝছো না? তোমার শরীর থেকে ট্যাবলেটে যাবে বা ট্যাবলেটের থেকে তোমার শরীরে আসবে, বিষয়টা তো এরকম না। তোমার লজিক ঠিক আছে যে ট্যাবলেট ম্যানুফ্যাকচারিং এ নেগেটিভ প্রেসার রাখতে হয়, সেটা কিসের জন্য? নট ইউ কন্টামিনেটেড হওয়া, বিষয়টা এরকম না।
তুমি যদি সলিড ম্যানুফ্যাকচারিং এ খেয়াল করো, সলিড ম্যানুফ্যাকচারিং এ যদি পজিটিভ প্রেসার হয়, সলিড ম্যানুফ্যাকচারিং এ ডাস্ট প্রোডিউস হয় না, ধুলা তৈরি হয় না, তো পজিটিভ প্রেসার হলে কি হবে? ধুলা বাইরে চলে যাবে। তো ধুলা যদি বাইরে যায়, এই ধুলার মধ্যে কি থাকবে? তোমার এপি, এটা কোন এপি, এটা থাকবে। তাহলে এই এপি এটা বারান্দা দিয়ে ইয়া করে আরেকটা রুমে ঢুকে যেতে পারে, যে রুমে তোমার নেগেটিভ প্রেসার, নেগেটিভ প্রেসার আরেকটা আছে। কথা বুঝছো না? তাহলে ওই রুমে ঢুকে গেলে তখন কি হবে? ওই রুমে যদি আরেকটা ম্যানুফ্যাকচারিং হয়, তখন আলটিমেটলি কি হবে? তোমরা দুইটা টার্ম মনে রাখো, একটাকে বলে আমরা একটাকে বলি কন্টামিনেশন আর একটাকে বলি ক্রস কন্টামিনেশন। দুইটা টার্ম আছে, একটা হচ্ছে কন্টামিনেশন আর একটা হচ্ছে ক্রস কন্টামিনেশন। দুইটা কি সেম অর ডিফারেন্ট বলো তো? কন্টামিনেশন মানে কি? যেটা অলরেডি নষ্ট হয়ে গেছে, মানে তুমি রাস্তার ডাস্টবিনের পাশ দিয়ে হেঁটে দাও, যে সুগন্ধ তোমার নাকে আসে, সেটা হচ্ছে কন্টামিনেশন, কারণ ওটা অলরেডি পচে গেছে, নষ্ট হয়ে গেছে, বুঝলে? ওটা মানে স্পয়েল। বা ক্রস কন্টামিনেশন মানে একটা পিওর কম্পাউন্ড আরেকটা পিওর কম্পাউন্ডের সাথে মিশে কন্টামিনেশন তৈরি করে, সেটাকে বলে ক্রস কন্টামিনেশন। দুটো কিন্তু এক না। ক্রস কন্টামিনেশন তারা ইন্ডিভিজুয়ালি কিন্তু পিওরই ছিল, কিন্তু যখন একটা আরেকটার সাথে মিশে গেছে তখন হচ্ছে কন্টামিনেশন। তার মানে তুমি যদি সলিড ম্যানুফ্যাকচারিং এর রুমে যদি পজিটিভ প্রেসার রাখো, তাহলে সেই গাছগুলো বাইরে চলে যাবে, গিয়ে অন্য আরেক জায়গায় গিয়ে সে কি করবে? ক্রস কন্টামিনেশন করবে। এই জন্য সলিড ম্যানুফ্যাকচারিং এরিয়াকে অলওয়েজ নেগেটিভ প্রেসারে রাখতে হবে। আর পজিটিভ প্রেসার যেটা বলছে প্যারেন্টাল প্রোডাক্ট, সেটা ঠিক আছে, কারণ আমার টার্গেটই থাকবে প্যারেন্টাল প্রোডাক্টের বাইরে থেকে কিছু আসবে না কোনো। কারণ আমার ওই রুমের এনভায়রনমেন্ট কন্ট্রোল করাটাই খুবই ইম্পর্টেন্ট আমার জন্য, এবং ওটা মেইনটেইন করা অনেক কঠিন। আর তার মধ্যে তুমি যদি ওখানে আবার নেগেটিভ প্রেসার দাও, তাহলে তো বাইরে থেকে আরো জিনিস ভিতরে আসবে, ওটাকে কন্ট্রোল করবা কিভাবে? এই জন্য এটার প্রেসার স্লাইটলি পজিটিভ রাখা হয় প্যারেন্টাল রুম যেটা, বুঝছো তো? এটা আরেকটা টার্ম এবার লিখো, যেটাকে আমরা বলি হচ্ছে প্রেসার ক্যাসকেড। প্রেসার ক্যাসকেড, এটার নাম শুনতে পারেন? আচ্ছা, মনে করো আমি এই রুমটা ডেডিকেটেডলি আমি হচ্ছে শুধু প্যারেন্টাল প্রোডাক্টই বানাবো। মানে একটা বিল্ডিং চিন্তা করলাম, আমি একটা বিল্ডিং তো না, ইন্ডাস্ট্রিগুলো খেয়াল করে দেখো কিন্তু মাল্টি স্টোরেড বিল্ডিং কিন্তু হয় না খুব বেশি, 3 তলা 4 তলা হাইস্ট, এমন 15-20 তলা ম্যানুফ্যাকচারিং এরিয়া বিষয়টা কিন্তু এরকম হয়। নর্মালি এই গ্রাউন্ডে রাখার চেষ্টা করা হয়, নিচের দিকেই রাখার চেষ্টা করা হয় বেশি, কারণ অনেক ইয়া আছে। তুমি ভাবে চিন্তা করো যে তুমি একটা ডেডিকেটেড একটা ফ্ল্যাট বানাইছো, যেটাতে শুধু তুমি প্যারেন্টাল প্রোডাক্ট বানাও। প্যারেন্টাল প্রোডাক্ট আমি বানাই, তুমি চিন্তা করো তো আমাদের বাতাসের চাপ কত? বায়ুমণ্ডলের চাপ 1 অ্যাটমসফিয়ার। বায়ুমণ্ডলের চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। এইটাকে তুমি রেগুলেট করতে পারো? নিয়ন্ত্রণ করতে পারো? নিয়ন্ত্রণের ভিতরে ওটা তো তোমার নিয়ন্ত্রণের বাইরে। তুমি কোথাকার প্রেসার নিয়ন্ত্রণ করতে পারবা? যেটা ক্লোজ সিস্টেম তোমার ভিতর, মানে যেটা ক্লোজ, ওইটা তুমি নিয়ন্ত্রণ করতে পারো। কিন্তু বাতাসের চাপ তুমি কিভাবে নিয়ন্ত্রণ করতে? ওপেন, ওইটা তুমি নিয়ন্ত্রণ করতে পারো ওপেন। তুমি ওইটাকে ইয়া করো, মানে তোমার একটা স্ট্যান্ডার্ড, হ্যাঁ ঠিক আছে, 1 অ্যাটমসফিয়ার বাইরের যেটা চাপ, এটা আমি বললাম একটা স্ট্যান্ডার্ড। এখন তুমি চিন্তা করো, এই বিল্ডিং দিয়ে তুমি কল্পনা করো প্লাজা, যদি আমি চিন্তা করি প্লাজার কথা, যদি চিন্তা করো আমাদের পিকচার প্লাজা, এই প্লাজা এরিয়া বাইরের সাথে ডাইরেক্টলি কানেক্টেড না, প্লাজাটা ডাইরেক্টলি বাইরে থেকে কানেক্টেড না। তাহলে আমি বাইরের এয়ার প্রেসার যদি আমার 1 অ্যাটমসফিয়ার হয়, প্লাজার প্রেসার কত? 1 অ্যাটমসফিয়ার নাকি? এরপর তুমি লিফটের কথা চিন্তা করো, তো লিফট, ধরো প্লাজাতে লিফট আছে, লিফট তো ক্লোজ সিস্টেম শুরু হলো নাকি? সে ফর এক্সাম্পল নিচতলা থেকে এই 4 পর্যন্ত চিন্তা করো, লিফটের 4, এটা একটা আরেকটা আলাদা ক্লোজ একটা এরিয়া চিন্তা করো। লিফট থেকে তুমি বাইরে বের হলা, এই রুমের বাইরে সামনে এই করিডোরটা আছে, মনে করো এটা ক্লোজ, এই যে ওপেন দেখতেছো এটা ওপেন না, এটা মনে করো ক্লোজ। তাহলে এইটাকে তুমি আরেকটা এরিয়া ধরতে পারো। আর তারপর হচ্ছে তোমার রুম। তাহলে কয়টা এরিয়া হলো খেয়াল করো তো? প্লাজা একটা, লিফটের ভিতরে একটা, বাইরের করিডোর একটা, আর তোমার রুম একটা। ওকে, আচ্ছা, প্লাজাতে 1 অ্যাটমসফিয়ার প্রেসার ফিক্সড, এটা তো চেঞ্জ করার কিছু নাই। বাট তুমি চাইলে লিফট ক্লোজ সিস্টেম, সেখানে তুমি প্রেসার রেগুলেট করতে পারো। তুমি মনে করো লিফটের প্রেসার তৈরি করলা 1.001 অ্যাটমসফিয়ার, ঠিক বেশি, খেয়াল করো। এরপরে লিফটের পরে কি ছিল? করিডোরটা ছিল। করিডোরের মধ্যে আমি আরেকটু বেশি প্রেসার দিলাম 1.002। এরপরে তোমার রুম,
রুমে আমি আরেকটু বেশি প্রেসার দিলাম 1.008। এবার খেয়াল করো তো, আমি যদি সবগুলা ডোর একসাথে ওপেন করি, দরজা লিফটের একবারে পারি মাথা যদি আমি খুলে দিই প্লাজা পর্যন্ত, তাহলে বাতাসের মুভমেন্ট কোন দিকে থাকবে? বাইরের রুম থেকে বাইরের দিকে। দ্যাট মিন্স বাইরের কোনো বাতাস কি তোমার এই রুম পর্যন্ত আসতে পারবে? পারবে না তো, কারণ প্রত্যেকটা জায়গায় জায়গায় কি তোমার একটু 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 প্রেসার বাড়ানো আছে। আমার কথা কি বুঝতে পারছো? এই ধরনের সিস্টেম বা সিকোয়েন্স বা কনসিকিউটিভ ইনক্রিজিং অফ হাই প্রেসার, মানে ক্রমান্বয়ে যে প্রেসার বাড়তেছে, এইটাকেই বলা হয় হচ্ছে প্রেসার ক্যাসকেড অর পজিটিভ প্রেসার ক্যাসকেড। এটাকে বুঝতে পারতেছো? মানে আমি একটা নির্দিষ্ট এরিয়াতে আমি কি করব, যদি আমার একটা এরিয়া আমি বানাই, তার বাইরের যতগুলো এরিয়া আছে সেখান থেকে এই এরিয়াটার প্রেসার মানে একটু 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 করে বেশি হবে, তাহলে ওই প্রেসার সিস্টেমটাকে আমরা বলবো প্রেসার ক্যাসকেড। এবং এটাকে বলা হয় পজিটিভ প্রেসার ক্যাসকেড। কেন পজিটিভ বলা হচ্ছে? কারণ প্রেসারটা একটু একটু করে বাড়তেছে, তাই না? তাহলে এই প্যারেন্টাল প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে আমার কি করতে হয়? পজিটিভ প্রেসার ক্যাসকেড মেইনটেইন করতে হয় নাকি? আচ্ছা, পজিটিভ প্রেসার ক্যাসকেড যদি থেকে থাকে তাহলে নেগেটিভটাও আর থাকবে অবশ্যই। নেগেটিভটা তাহলে আমি কিভাবে তৈরি করতে পারি? খেয়াল করো তো, কমাই দেব। বাইরেটা মানে পয়েন্ট করে তো আমি কমাতে পারবো না, এই যে বারবার করে বলছি, ওইখানে তুমি কিছু করতে পারবে না। তাহলে ওইটার জন্য তুমি প্লাজার করে তুমি এবার লিপ চিন্তা করো, ওখানে যদি 1 হয় তুমি এখানে কি করো? 99.999 দাও, তাই না? এরপরে করিডোরটাকে তুমি 99.998 দাও, আবার তোমার রুমটাকে 99.997 দাও। তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি কিন্তু প্রেসারটা ডিফারেন্স রাখতে পারবা খুবই সামান্য। এখন তুমি যদি প্রেসার মনে করো যদি 2-3 স্কয়ার করে রাখো, তাহলে ঘূর্ণিঝড় শুরু হবে এখানে। রুম খুলে দিলে আমরা কোনো বাতাস তো মানে তোমাকে ঠেলে নিয়ে চলে গেল, বিষয়টা এরকম হবে না। তখন অত বেশি বাতাসের ফ্লো তুমি রাখতে পারো না, মানে সামান্য, যাতে বাতাসের ফ্লোটা মেইনটেইন করা যায়, ভেতর থেকে বাইরে না যায় বা বাইরে থেকে ভেতরটা আসে, এইটুকু জিনিস মেইনটেইন করতে হয়। এই জন্য স্লাইটলি চেঞ্জ করে দিতে হয়। তাহলে এই ধরনের কনজিকিউটিভ ডিক্রিজিং প্রেসারকে আমরা বলি হচ্ছে নেগেটিভ প্রেসার কেস। এই নেগেটিভ প্রেসার কেসকে কোথায় ব্যবহার করা হয়? একটা এক্সাম্পল বলতে পারবো? ম্যানুফ্যাকচারিং এর সাথে রিলেটেড, মানে পারপাসের সাথে রিলেটেড। কোথায় মানে কি মনে হয় আইডিয়া করে বলতে পারবো? এসি পরিষ্কার করে এত স্যার এরোস্পেসে, হ্যাঁ এরোস্পেসে এটা আমাদের হেলথের সাথে রিলেটেড। ভাইরোলজি ল্যাব নাম শুনছো? ভাইরোলজি ল্যাব, যেই ল্যাবে ভাইরাস প্রডিউস করা হয় বা ভাইরাস নিয়ে অ্যানালাইসিস করা হয়, সেই ল্যাবগুলোতে নেগেটিভ প্রেসার ক্যাসকেড থাকবে। কারণ কি? ভাইরাস বাইরে চলে গেলে কি ঘটনা ঘটবে? করোনা ভাইরাস ছড়াইছিল কেমনে? করোনা ভাইরাস কিভাবে ছড়াইছিল? এরকম একটা ক্লোজ ল্যাব থেকে কিন্তু করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছিল। মানে যে ল্যাবে করোনা ভাইরাস নিয়ে গবেষণা করা হচ্ছিল, কোনো কারণে ওই ভাইরাসটা কি ছিল, এখন সেটা অনেকে বলে থাকে, অনেকে বলে হচ্ছে মিস্টেক, যে কোনো ভাবে। তাহলে যদি এরকম ঘটনা ঘটে তাহলে কি হবে? পুরো ডিজিজ ক্রিয়েট হয়ে যাবে না কোনো জায়গায়। তাহলে ভাইরোলজি ল্যাব যদি তুমি একটা চিন্তা করো যে একটা ভাইরোলজি ল্যাব, তাহলে সেই ল্যাবের সিস্টেমটা হবে কি? নেগেটিভ প্রেসার ক্যাসকেড। তাহলে এবার দেখো, এই এতগুলা জিনিস যে আমি কথা বললাম, আলোচনা করলাম, এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে এই জিনিসগুলাই রিলেটেড হচ্ছে আমার এই এইচভ্যাক সিস্টেমের সাথে। এই এইচভ্যাক সিস্টেম দিয়ে আমি কি করতে পারি? এই পুরো জিনিসটাকে আমি কন্ট্রোল করতে পারি। সো ইন্ডাস্ট্রি বলো বা ভাইরোলজি ল্যাব বলো বা যে কোনো সফিস্টিকেটেড এরিয়া, প্রত্যেকটা জায়গায় হচ্ছে আমার করতে হয় এরকম এইচভ্যাক সিস্টেম মেইনটেইন করতে হয়। ওকে, আচ্ছা এবার আসো আমরা আমাদের হচ্ছে সিলেবাসে কি আছে সেটা নিয়ে আলোচনা করি। কারণ প্রিলিমিনারি কিছু কথা বললাম, এটা পরবর্তীতে রিলেটেড পড়াশোনা আসবে হয়তো, বা আমি এটা কেন আমি এইচভ্যাকটা মেইনটেইন করি তার কারণ নিশ্চয়ই বুঝতে পারছি। ওকে, ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আমরা আসলে কি কি নিয়ে আলোচনা করি? দেখো এখানে চারটা জিনিসের কথা বলা আছে। ফার্স্ট অফ অল বলা হচ্ছে প্রিমিসেস। প্রিমিসেস মানে কি? পাওয়ার ইন্ডাস্ট্রি মানে তো প্ল্যান্ট মানে তো একটা এরিয়া, একটা জায়গা, বিল্ডিং বলো, একতলা দুতলা তিনতলা জায়গা, একটা জায়গা এরিয়া। প্রিমিসেসের পরে আসবে কি? প্রসেস। প্রসেসের মধ্যে কি আসবে? বিভিন্ন ম্যানুফ্যাকচারিং প্রসেস, সব ধরনের প্রসেস। ট্যাবলেট যদি হয়, ট্যাবলেটের মধ্যে মিক্সিং আছে, ড্রাইং আছে, গ্রানুলেশন আছে,
তারপরে ট্যাবলেট কম্প্রেশন আছে, প্যাকেজিং আছে, নানান ধরনের প্রসেস আছে, সবগুলা প্রসেসের মধ্যে আসবে। নেক্সট ইউটিলিটিস এন্ড সার্ভিসেস। আমাদের মেইন করার জায়গাটা হচ্ছে এইখান থেকে শুরু, এই দুইটা এইখান থেকে শুরু, ইউটিলিটিস এন্ড সার্ভিসেস। ইউটিলিটিস এর মধ্যে কি কি ইউটিলিটিস থাকতে পারে? ইলেকট্রিসিটি একটা ইউটিলিটি, ওয়াটার সাপ্লাই দেওয়া লাগে না, তুমি যখন ক্লিন করবা ওয়াটার সাপ্লাই লাগবে নিশ্চয়ই। তারপরে কি গ্যাস সাপ্লাই লাগবে না, নাইট্রোজেন গ্যাস সাপ্লাই লাগতে পারে, লাগবে অবশ্যই। স্টিম সাপ্লাই লাগবে না, স্টিম সাপ্লাই করা লাগে। স্টিম কেন সাপ্লাই করা লাগে? হ্যাঁ, ভেপোরাইজেশনটা কেন লাগে? তো স্টেরিলাইজেশনের জন্য। তোমরা স্টেরিলাইজেশন করছো, মনে করে দেখো তো স্টেরিলাইজেশন কয় রকমের স্টেরিলাইজেশন করছো? 4 ফার্স্ট বিভিন্ন রকম আছে, যেটা নাম বলতে দিই। হিট, ড্রাই, রেডিয়েশন একটা ছিল, ফিল্ট্রেশন ছিল, অটোক্ল্যাভিং ছিল, ক্ল্যাভিং ছিল। মেইন যে দুটা জিনিস ছিল, আমি বলি মেইন যে দুটা জিনিস তোমরা হয়তো ক্লিয়ার করো না, সেটা হচ্ছে হিট স্টেরিলাইজেশনটা হচ্ছে মেইন। এই হিট স্টেরিলাইজেশন আবার দুই ধরনের, একটা ছিল ড্রাই হিট, সেটা মনে আছে? ড্রাই হিট আর ময়েস্ট হিট প্যারামিটারগুলো মনে আছে? হ্যাঁ, এই বলো 100 কত 121 বা 20, 120 এ 15 সেকেন্ড বা 15 মিনিটের কোনো একটা ব্যাপার ছিল। আর কাছে 160 ছিল। কোনটা 160 কোনটা 120? এটা যদি তোমরা একটু বুঝে পড়তো তখন তাহলে রিকনসিডারেশনটা লাগতো। কেন? ময়েস্ট হিট এন্ড ড্রাই হিট। ড্রাই হিট মানে কি? যেখানে শুধু হিটই আছে। আর ময়েস্ট হিট মানে সেখানে হিট তো আছে, সাথে ময়েশ্চার আছে বা স্টিম আছে, তাই তো? স্টিম মানে গরম ভেপার, যেটা হট স্টিম যেটাকে আমরা বলি। তুমি চিন্তা করো তো, ধরো এই বর্ষাকালে যখন বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে অনেক সময় ভ্যাপসা একটা গরম হয় না? ভ্যাপসা গরম হয় এটা কেন হয়? ময়েশ্চার, বাতাসে আর্দ্রতা অনেক বেড়ে যায়, বৃষ্টির পরে পরে বাতাসে আর্দ্রতা অনেক বেশি, প্রায় 87-90% এরকম হয়। এই জন্য তোমার কি অস্বস্তি বেশি লাগে না কম লাগে? অনেক বেশি লাগে না? তার মানে যদি বাতাসে ময়েশ্চারের পরিমাণ বেড়ে যায় তোমার অস্বস্তি বেশি লাগে। এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট অবশ্যই। এখন তুমি চিন্তা করো তো, ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজম, স্টেরিলাইজেশন মানে কি? ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজমকে মেরে ফেলা, তাই তো? ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজমকে মেরে ফেলা। তাহলে তুমি চিন্তা করো, তুমি যদি একটা ওর জন্য যদি একটা তুমি এরকম ভ্যাপসা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারো, তাহলে সে অল্প টেম্পারেচারে মরে যাবে না? যদি ভ্যাপসা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যায়, তার মানে কি? তুমি যদি ময়েস্ট হিট দাও, তাতে তাকে হিট বেশি দেওয়া লাগবে না। ময়েস্ট হিট মানে কি? ময়েশ্চার যুক্ত হিট বা স্টিম যুক্ত হিট যদি থাকে, সে অল্প টেম্পারেচারে কাহিল হয়ে যাবে। আর যদি শুধু ড্রাই দাও, তাহলে দেখা যাবে কি সে অনেক হিট পর্যন্ত সহ্য করতে পারে। এই জন্য ড্রাই হিটের টেম্পারেচার সবসময় বেশি লাগে, ময়েস্ট হিটের টেম্পারেচার সবসময় কম। কারণ ময়েস্ট হিটটা বেশি কি হোস্টাইল মাইক্রো অর্গানিজমের জন্য, আমাদের জন্য। আমরা তো নিজেদের এক্সাম্পল দিয়ে বললাম, সেন্সিটিভ এনভায়রনমেন্টটা বা ওই ভ্যাপসা এনভায়রনমেন্টটা তোমার জন্য খুবই অস্বস্তিকর লাগে, বিরক্ত করে। তুমি মানে বাতাস দিয়ে মনে করো যে তোমার শরীর মানে অস্বস্তি লাগতেছে, ঠান্ডা লাগে, এরকম একটা ব্যাপার কাজ করে। অথচ রোদ নাই কিন্তু গরম লাগতেছে, শরীরে ঘাম হচ্ছে অনেক। কারণটা কি? কারণ হচ্ছে ময়েশ্চার অনেক বেড়ে গেছে, তোমার ঘাম শরীর থেকে শোকাচ্ছে, এই জন্য তোমার অস্বস্তিটা বেশি লাগে। বুঝছো তো? তার মানে এই ময়েস্ট হিট যদি আমি তৈরি করতে পারি স্টিম দিয়ে, সেখানে তোমার কম টেম্পারেচারে কি হয়? স্টেরিলাইজেশন করা যায়। বাকি যে আমরা তো জানি প্রত্যেকটা জিনিসের কিছু লিমিটেশন থাকে। আমি সব ড্রাগকে চাইলে আমি ময়েস্ট হিট করতে পারি না, কারণ ওয়াটার সেনসিটিভ যদি হয় সেক্ষেত্রে আমার ড্রাই হিট লাগে। তাহলে তুমি চিন্তা করো, তাহলে এই যে ময়েশ্চারটা বা স্টিম যেটা তৈরি করতেছো, সেই স্টিম তৈরি করার জন্য তো তোমার মেশিন লাগে, এবং সেটা তোমাকে সাপ্লাই দিয়ে রুমে আবার নিয়ে যেতে হবে না? সো এগুলোকে যে ইউটিলিটি এন্ড সার্ভিসের মধ্যে চলে আসে। বুঝতে পারছো বিষয়টা? ওকে। এরপরে যে জিনিসটা আছে, এখানে আরেকটা জিনিস আছে, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান বলে একটা ইয়ে আছে আমাদের এই উপরের চ্যাপ্টারে আসে। এটা ইন্ডাস্ট্রিতে যে ওয়াটারগুলো আমরা ব্যবহার করি, নরমাল ট্যাপের পানি ইউজ করি না, ওই ওয়াটারগুলোকে অনেক ভাবে মানে ডিসইনফেক্টেন্ট করে, পিউরিফাই করে তারপরে ব্যবহার করা হয়। সো এগুলাকে কিভাবে করি এটা নিয়েও আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব।
লাস্টে আমাদের ভ্যালিডেশন একটা টার্ম আছে, ভ্যালিডেশন। তোমরা নিশ্চয়ই ভ্যালিডেশন কত সেমিস্টারে অ্যানালাইসিস ছিল সম্ভবত, ওইটাকে আমরা এখানে পড়াবো, এইটা ইঞ্জিনিয়ারিং এর মতো। ওইখানে তোমরা থিওরিগুলো পড়ছো, এখানে আমরা ওটার অ্যাপ্লিকেশনটা দেখব যে ভ্যালিডেশন আসলে কিভাবে করা হয়, ইন্ডাস্ট্রিতে আসলে কিভাবে ভ্যালিডেশন করা হয়, এটা আমরা এই চ্যাপ্টারে শিখব। ওকে, আচ্ছা। ওকে, প্রিমিসেসটাকে যদি আমরা আরেকটু ইলাবোরেট করি, প্রিমিসেসটাকে আরেকটু ইলাবোরেট করলে আরো কয়েকটা জিনিস আছে, ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মেথড। এটাকে আমরা 4 দিয়ে লিখি, চারটা এম, একটা, দুইটা, তিনটা, চারটা এম না, কি ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল আর হচ্ছে মেথড। এই চারটা এম আমাদের মনে রাখতে হবে। তোমরা একটা জিনিস জানো কিনা জানি না, কন্টামিনেশনের সোর্স তোমরা পড়বা, ওই যে কেমিক্যাল টেকনোলজি পড়বা, the source of contamination, the highest source of contamination is person, staff, যারা ওই রুমে কাজ করে তা। তুমি চিন্তা করো, একটা মেশিনকে তুমি কি করতে পারো, রেগুলেট করতে পারো। একটা মেশিন তুমি যে ব্যবহার করবা সেভাবে কাজ করবে, মানে মেশিন যদি অ্যাবনর্মাল ফাংশন না করে তাহলে সেখান থেকে কোনো কন্টামিনেশন প্রডিউস হবে না। বা একটা পারসন বা একটা ওয়ার্কার, তাকে তুমি যতই ট্রেনিং করে রুমে পাঠাও না কেন, তুমি তাকে যতই বলে পাঠাও যে দুইজন একসাথে থাকলে গল্প করিস না, যে তারা গিয়ে গল্প করবে। দুইজন মানুষ একসাথে আসে আর গল্প হবে না, এটা সম্ভব? সম্ভব। এখন ইন্ডাস্ট্রিতে কি এরকম সম্ভব যে কোনো একজনই কাজ করবে? তা তো না, অবশ্যই কয়েকজন মিলে কাজ করতে হবে। তারপরে এরকম বলা হয় যে তুমি ওই ক্লিন এরিয়াগুলোতে তুমি কত বেগে হাঁটবা সেটাও নির্ভর করা আছে। তোমার হাঁটার স্পিডটা কেমন হবে, তুমি যে হাঁটবা, কারণ আমরা সামনের দিকে তুমি হাঁটলে আর দৌড়াইলে বাতাসের পার্থক্য বুঝতে পারো। দৌড়াইলে গায়ে বাতাস লাগে জোরে, তাই না? আমি যত স্পিডে হাঁটবো বাতাস তত স্পিডে আমার পিছনে যাবে, তার মানে একটা মুভমেন্ট ক্রিয়েট হবে এখানে। সো তুমি ক্লিন রুমে চাইলেও তুমি জোরে হাঁটতে হবে, খুব আস্তে 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 হাঁটতে হবে। এখন তুমি সারাদিন 8 ঘন্টা কাজ করো, তুমি আস্তে আস্তে মানে হাঁটবা, এটা কি সম্ভব? নিয়ন্ত্রণ করা সম্ভব না। তারপরে আমি কথা বলতেছি, তোমরা যখন কথা বলো, কথা বলে কি হয়, কার্বন ডাই অক্সাইড বের হয়, প্লাস হচ্ছে মাইক্রো অর্গানিজম বের হয়, প্রচুর মাইক্রো অর্গানিজম বের হয়, ময়েশ্চার বের হয়। কথা বলতেছি এখান থেকে ময়েশ্চার বের, আমরা কত করা বলতে দেখবা এখানে আসবে। আমি কথা বললে একজন মানুষ কি পরিমাণ ময়েশ্চার প্রডিউস করে। হ্যাঁ, এখানে ব্যাগ আছে, এখানে ব্যাগ আছে, ছোট ছোট ব্যাগ আছে। ওই যে আমি যে ব্যাগ করেছিলাম আগে ওইরকম কিছু তাহলে দেখো, তারপর ধরো তোমার চুল, আমার মানে বডির যে পার্ট, আমি ধরো হাতে একটু চুল পেলাম বা কোনো কারণে একটু মাথায় একটু চুল পেলাম, তাহলে কি হবে? এখান থেকে হয় চুল পড়বে, নাইলে হচ্ছে ডেড স্কিন পড়বে। দ্যাট মিন্স মানুষ হচ্ছে সব থেকে বড় সোর্স কন্টামিনেশন। এটাকে কন্ট্রোল করা হচ্ছে সব থেকে বেশি কঠিন। বাকিগুলো তুমি তাহলে কন্ট্রোল করতে পারো, কিন্তু এইটা করে যেটা তুমি কন্ট্রোল করতে পারতেছো না, তাহলে তোমাকে এটা কি করতে হবে? প্রিভেনশন, মানে প্রিভেন্টিভ মেজার নিতে হবে। হ্যাঁ, কন্টামিনেশন তৈরি হলো, এটাকে আমি কিভাবে রোধ করব? আর এই জন্যই হচ্ছে আমার ওই সিস্টেমটা আছে। বুঝতে পারছো? এই রুমের যে বাতাসটা কন্টামিনেটেড হয়ে গেল, এই বাতাসটাকে টেনে আমি বাইরে বাইরে করে নিব, নিয়ে ক্লিন বাতাস আমি সবসময় রুমের মধ্যে প্রোভাইড করতে পারি। বুঝতে পারছো বিষয়টা? ওকে, এবার সেখানে কিছু এরিয়ার কথা বলা আছে। ইন্ডাস্ট্রিতে মোটামুটি এই এরিয়াগুলো আমরা পরিচিত, সবাই জানি। যেমন কি লিকুইড এরিয়া, পাউডার এরিয়া, ট্যাবলেট, ক্যাপসুল, ওরাল পাউডার, ওরাল লিকুইড, তাই না? মানে অনেক এরিয়াতে চাইলে আমরা এটাকে ভাগ করতে পারি। তো এটা এই ধরনের কিছু এরিয়া নাম এখানে দেওয়া আছে। এরিয়ার নাম বলে মনে রাখতে এক্সাম্পল দরকার নেই, কারণ তুমি ধরো এখানে ডাইক্লোরোফেনিক ইনজেকশন বলছো, তুমি ডাইক্লোরোফেনিক নাম বলে কোনো ইনজেকশন বলতে পারো, জাস্ট বোঝানোর জন্য একটা কথা আছে। এটা দেখো তো প্রশ্ন লেআউট ইঞ্জিনিয়ারিং 1 এ ছিল, প্ল্যান লেআউট প্রশ্ন না। লেআউট মানে কি? ডিজাইন। লেআউট মানে হচ্ছে ডিজাইন, মানে একটা ইন্ডাস্ট্রি তোমার কার সাথে কে থাকে, মানে কোন রুমের পাশে কোন রুমটা থাকবে সেটা হচ্ছে লেআউট। যেমন ওয়্যার হাউসের নাম শুনছো? ওয়্যার হাউস, ওয়্যার হাউস দ্বারা কি বোঝায়? শুধু প্রোডাক্ট, র ম্যাটেরিয়াল এন্ড ফিনিশড প্রোডাক্ট। র ম্যাটেরিয়াল এন্ড ফিনিশড ইন্ডাস্ট্রিতে র ম্যাটেরিয়াল এবং ফিনিশড প্রোডাক্ট যেখানে স্টোর করা হয়, এইটাকে আমরা বলি হচ্ছে কি? ওয়্যার হাউস। এখন বলো, তুমি একটা ইন্ডাস্ট্রি দিবা, তুমি তো প্রথমে তোমাকে প্ল্যান করতে হবে, ডিজাইন করতে হবে, তাই না?
ওয়্যার হাউস তুমি কোথায় বসাবো? ছাদে। ওয়্যার হাউস ছাদে বসানো হবে কি? মানে এক্সট্রা করে একটা ক্রেন বসাতে হবে তখন। ট্রাকে করে র মেটেরিয়াল আনবে, টেনে তুমি ছাদে তুলবা, আবার সেখানে ফিনিশ প্রোডাক্ট নামাবা, এই তো করবা নাকি? এই জন্য ওয়্যার হাউস আমি কোথায় দিব? অবশ্যই নিচে, গ্রাউন্ডে, মানে একদম মানে রোড থেকে ট্রাক এসে সরাসরি আমার ওয়্যার হাউসে ঢুকে যাবে, তাই না? এরিয়াটা আমার এমন হবে যে ট্রাক সরাসরি কোথায়? আমার ওয়্যার হাউস পর্যন্ত ঢুকবে। এরকম জায়গায় হচ্ছে আমার ওয়্যার হাউস থাকা লাগে। তাইলে এখন এই ওয়্যার হাউস বা স্টোর যেটাকে আমরা বলি, এখানে দেখো আরেকটা টার্ম ইউজ করা হয়েছে, কোয়ারেন্টাইন। হোয়াট ইজ কোয়ারেন্টাইন? কথা তো ঠিক আছে, একটু মিলছে, কিন্তু স্যাম্পলিং করার পরে হ্যাঁ এই কথা বলবো, স্যাম্পলিং করার পর আমরা যখন ওয়্যার হাউসে আসলে কি প্রোডাক্ট মানে আমরা র মেটেরিয়ালের কথা চিন্তা করবো, র মেটেরিয়াল স্টোর করি। এখন তুমি র মেটেরিয়াল যখন অর্ডার দাও, তুমি ধরো 5টা র মেটেরিয়াল অর্ডার দিছো, কথা বলি 5টা র মেটেরিয়াল অর্ডার দিছো, তো তোমাকে সাপ্লায়ার 5টা র মেটেরিয়াল দিয়ে গেছে। এখন সে যে সত্যি সত্যি ওই জিনিসগুলো দিয়ে গেছে সেটা তুমি যাচাই করে নিবা না? তোমাকে বললো যে তুমি ল্যাকটোজ চাইলে, তোমাকে চিনি ধরাই দিয়ে বললো যে এটাই ল্যাকটোজ, তুমি সেটা নিবা? অবশ্যই না। তাহলে তোমাকে এটা কি করতে হবে? এটা যে ল্যাকটোজ এটা বোঝার জন্য টেস্ট করতে হবে। তাহলে এই টেস্ট করার জন্য এখান থেকে স্যাম্পল নিয়ে যেতে হবে। তারপরে প্রথমে তোমার সবকিছু স্টোরে আসবে, স্টোরে আসার পর এই জায়গা থেকে স্যাম্পলিং করে কি করতে হবে? ওগুলোকে আলাদা করতে হবে। এখন তুমি কোন বস্তা থেকে স্যাম্পল নিছো সেটা তো আলাদা করবে না। যেমন এটা থেকে স্যাম্পল নেওয়া হয়েছে, তাহলে ওটাকে তো আবার ওখানে রাখলে তো ভুলে যাওয়া যে স্যাম্পল নিছো কি দাও নাই। তাহলে তুমি একই জায়গা থেকে তুমি 2বার স্যাম্পল নিয়ে নিতে পারো বা বেশি নিতে পারো। এই জন্য আমরা কি করবো? স্যাম্পল নেওয়ার পরে ওইটাকে আবার আলাদা জায়গায় রাখতে হবে, যে জায়গায় রাখতে হয় সেটাকে বলে কোয়ারেন্টাইন জোন। এবং ওই কন্টেইনারগুলোতে ট্যাগ লাগায় দেওয়া হয়, ট্যাগ, হলুদ কালারের ট্যাগ লাগায় দেওয়া হয়। ধরো একটা বোতল বা হচ্ছে মনে করো একটা কি বলে তোমার একটা কন্টেইনার থেকে আমি স্যাম্পল নিছি, তাহলে ওই স্যাম্পলটার গায়ে আমি কি করব? হলুদ ট্যাগ লাগাই দিব যে হ্যাঁ এখান থেকে স্যাম্পল আমার নেওয়া হয়ে গেছে। এবং ওইটা যে জায়গায় আমি রাখবো সেটাকে আমি বলবো কোয়ারেন্টাইন। এরপরে তুমি মনে করো স্যাম্পলটা তোমার টেস্ট করা হয়ে গেল, স্যাম্পল টেস্ট করা হয়ে গেলে সেটা রেজাল্ট আসবে পজিটিভ অর নেগেটিভ, কোনো একটা রেজাল্ট আসবে। যদি রেজাল্টটা পজিটিভ হয় দ্যাট মিন্স তুমি যেটা অর্ডার করছো সেটাই আছে। তখন ওই হলুদ ট্যাগটা তুলে ওইখানে আবার গ্রিন ট্যাগ লাগিয়ে দেওয়া হয় এবং কোয়ারেন্টাইন জোন থেকে আবার স্টোরে তাকে নিয়ে যায় রাখে দেওয়া হয়। কথা কি বুঝতে পারতেছো? তার মানে গ্রিন ট্যাগ মিন্স এই প্রোডাক্টটা ওকে, ব্যবহার এখন রেডি ফর ইউজ। আর যদি কিছু কিছু ক্ষেত্রে এরকম হবে যে না তুমি যে প্রোডাক্টটা দিছো যে প্রোডাক্টটা অর্ডার করছো এটা অ্যাকচুয়ালি ওইটা আসে না, কারণ আমি তো শুধু ওইটা দেখি, আমি কি দেখি এটা মানে পলিমরফিজম হচ্ছে কিনা, মেল্টিং পয়েন্ট আমি যেটা দিয়েছিলাম সেটাই আসছে কিনা, কথা বলতে অনেক প্যারামিটার তো থাকে। কোন একটা প্যারামিটার যদি ম্যাচ না করে তখন আমি সেটাতে কি করব? রেড ট্যাগ দিয়ে দেব। রেড ট্যাগ দিয়ে তারপর আমি কি করব? আবার ওর স্টোরে রেখে দেব আলাদা একটা জায়গায়। রেড ট্যাগ মিন্স ওইটা ইউজ করা যাবে না, আপ দিয়ে দিতে হবে, অন্য সুবিধাটা ফেরত দিয়ে দিতে হবে, সেটা এরকম বুঝছো? তাহলে খেয়াল করো, তাহলে কোয়ারেন্টাইন জোন দেখা যাচ্ছে কোয়ারেন্টাইন আর স্টোর তাহলে কোথায় থাকবে? পাশাপাশি থাকবে না, মানে ওয়্যার হাউসের তো একটা পার্ট হবে কোয়ারেন্টাইন জোন, তাই না? কথা কি বুঝতে পারতেছো? ওকে, এরপরে ধরো ওইখানে তোমার আর কি থাকবে? ডিসপেন্সিং এরিয়া একটা জায়গা আছে, ডিসপেন্সিং এরিয়া মানে হচ্ছে যেখানে মাপ যোগ করা হবে। এখন মনে করো তোমার দরকার হচ্ছে তুমি প্যারাসিটামল ট্যাবলেট বানাবা, তোমার 1 লাখ ট্যাবলেট বানাবা, কথা বলছি, তাহলে 1 লাখ ট্যাবলেটের জন্য তোমার কি তোমার হচ্ছে মনে করো এপিএ লাগবে এত কেজি, এক্সিপেট এত কেজি, ওই এক্সিপেট এত কেজি, এভাবে হিসাব করবে না? এটা তো তুমি এই অর্ডারটা কোথা থেকে আসবে? প্রোডাকশন এরিয়া থেকে আসবে। প্রোডাকশন ফার্মাসিস্ট রিকুইজিশন মানে পাঠাবে ডিসপেন্সিং এ, যে একটা লোক দিয়ে পাঠাবে যে যাও আমার এতগুলো ট্যাবলেট বানানোর অর্ডার আছে, তুমি এই ইকুইপমেন্টগুলো নিয়ে আসো, এই ম্যাটেরিয়ালগুলো নিয়ে আসো। সে ডিসপেন্সিং এ আসবে, ডিসপেন্সিং এ একজন ফার্মাসিস্ট বসে আছে বা ডিসপেন্সিং এ যারা কাজ করে যে ওয়ার্কাররা আছে তারা কি করবে? ওই অর্ডারটা নিবে, নিয়ে চলে যাবে কোথায়? ওয়্যারহাউসে। গিয়ে সে কি করবে? কোন কন্টেইনারগুলো নিবে? যেটার গায়ে গ্রিন ট্যাগ লাগানো আছে। ওই গ্রিন ট্যাগ লাগানো কন্টেইনারগুলো সে নিবে, নিয়ে ওইখান থেকে যত পরিমাণ চাওয়া হয়েছে তত পরিমাণ নিয়ে সে হচ্ছে প্রোডাকশন ফার্মাসিস্টকে বুঝাই দিবে, সে ওইখান থেকে নিয়ে গিয়ে তার প্রোডাকশন করা শুরু করবে। সেটা বুঝতে পারতেছো? তার প্রোডাকশন হয়ে গেল। এরপরে কি? যদি প্যাকেজিং এর ধাপ থাকে প্যাকেজিং, আর যদি সরাসরি মনে করো প্যাকেজিং নাই একদম সেসেট প্যাকেজ যেভাবেই হোক, তাহলে প্যাকেজিং তো করতেই হবে। প্যাকেজিং করবে, করে ফিনিশ প্রোডাক্ট হিসেবে কন্টেইনারে করে আবার সে ওয়্যারহাউসে ব্যাক করে
দিয়ে দেবো। তাহলে ওয়্যারহাউসটা এমন জায়গায় থাকবে যেটার সাথে কি সবকিছুই কানে থাকে, এটার সাথে না। জিনিসটা কি বুঝতে পারতেছো? তাহলে আবার যদি তুমি চিন্তা করো, ও এখানে আবার কি থাকবে, একটা কর্নারে একটা অফিস থাকবে না? সরাসরি এর জন্য বা যারা ফার্মাসি তাদেরকেও তো ওখানে একটু রেস্ট টেস্ট নিতে হবে নাকি? যদি আমাদের টিচার তোমাদেরকে পড়াই, বাসা থেকে আসে সরাসরি ক্লাসে এসে পড়াই, আমি আমার বাসায় চলে যাই, আমার বসার জন্য একটা জায়গা দেওয়া আছে না, এখানে স্টেশন একটা তো আছে। সো প্রত্যেকটা জায়গায় দেখবা আবার একটু অফিস বা এরকম একটা এরিয়া দেওয়া আছে, অফিসের জন্য একটা এরিয়া দেওয়া, এরকম একটা কর্নার, একটা সাইড অফিস। আবার কিছু কিছু জায়গায় দেখবা অফিস মাঝখানে, কিউসির অফিসগুলো দেখবা নরমালি মাঝখানে হয়, কিউসি বা এর অফিসগুলো নরমালি কি হয়, মাঝখানে হয়, যাতে চারদিকে মানে ইয়েগুলো তদারকি করা দরকার। এগুলা কাচের ইয়া হয় দেওয়াল, নরমালি কিউসির অফিসগুলো দেখবা কাচের দেওয়াল দিয়ে অফিস হয়, যাতে কি হয় ইন্সপেকশনটা ইজি হয়, কে কোথায় কাজ করতেছে, কি ধরনের কাজ করতেছে, যাতে মানে ভেতরটাতে বসে ইজিলি দেখা যায়। কথা বুঝতে পারতেছো? তো এরকম কিছু প্ল্যান লেআউট এখানে দেওয়া আছে, যেমন ধরো ট্যাবলেট ম্যানুফ্যাকচারিং এর দেওয়া আছে, জাস্ট এটা তোমার একটা বোঝার জন্য যে কোন দিকে কি থাকে, করিডোর কোন দিকে থাকে, ওয়্যারহাউস কোন দিকে থাকে, কম্প্রেসর কোন দিকে থাকে, প্যাকেজিং কোন দিকে থাকে, একটা টেন্টেটিভ একটা এখানে ধারণা দেওয়া আছে। এরপরে এখানে জাস্ট তিনটা ইকুইপমেন্ট, মানে অ্যাকচুয়ালি পড়ার জিনিস হচ্ছে এখানে তিনটা ইকুইপমেন্টের এখানে আছে। একটা হচ্ছে তোমার স্টিম বয়লার বলা হয়, স্টিম বয়লার, এখানে আমরা যেটা আমি দেখাতে পারছি এখানে স্টিম বয়লার। স্টিম বয়লার মানে কি? স্টিম বয়লার হচ্ছে এমন একটা ইকুইপমেন্ট যেটা স্টিম তৈরি করে, তাই না? সহজ হিসাব, স্টিম বয়লার হচ্ছে এমন একটা ইকুইপমেন্ট যেটা স্টিম তৈরি করে। স্টিম কেন কাজে লাগবে অলরেডি কিন্তু আমি তোমাদেরকে বলছি আগে, স্টিম কেন লাগবে সেটা আমি বলছি। তো স্টিম বয়লারের কাজ হচ্ছে স্টিম তৈরি করা। এখন সেই স্টিম তাহলে কিভাবে তৈরি করবে? স্টিম কোথা থেকে তৈরি হয়? পানি ছাড়া কোনো ব্যবস্থা আছে স্টিম তৈরি করার? তাহলে তোমার পানি লাগবে, পানিতে হিট দিলে স্টিম হয়, খুবই সহজ কথা। তাহলে পানিতে হিট দিতে হবে, তাহলে হিট দিলে স্টিম তৈরি হবে। তো স্টিম যে মেশিনের মধ্যে তৈরি হচ্ছে সেটাকে আবার কি করতে হবে, মানে ক্যারি করে নিয়ে যেতে হবে না? একটা কম্প্রেসর দিয়ে দিলেই তো টেনে নিয়ে চলে যাবে, বুঝো না? এখানে তিনটা ইকুইপমেন্টের ছবি দেওয়া আছে, নাম করবা হচ্ছে নাম, সে কিভাবে কাজ করে এবং সেটার ব্যবহার কোথায়, ইউজ কোথায়। কথা বুঝতে পারতেছো? নাম, সে কিভাবে কাজ করে, আর ইউজটা কি। একটা বললাম স্টিম বয়লার, আরেকটা লিখে রাখো এয়ার কম্প্রেসর। এয়ার স্টিম বয়লার, এয়ার কম্প্রেসর, আরেকটা আছে ইলেকট্রিসিটি জেনারেটর। এটা তোমরা কম বেশি সবাই জানো, ইলেকট্রিসিটি জেনারেটর বা নরমাল জেনারেটর যেটাকে বলি। এই তিনটা জিনিস এখানে আছে, তারা কি করে, মানে যেটা আগে ডেফিনেশনটা করবা, এটা কি, কিভাবে কাজ করে এবং কোথায় এটা ব্যবহার করা হয়। যেমন আমি যদি এয়ার কম্প্রেসরের কথা বলি, এয়ার কম্প্রেসর কি জিনিস বলতো? এয়ারকে কম্প্রেস করে, তাই না? এয়ারকে কম্প্রেস করে। এই যে তোমরা এয়ার দেখছো না, সাইকেল চাকায় পাম্প দেওয়া বা গাড়ির চাকায় যে পাম্প দেয়, আগে যখন আমরা ছোটবেলায় ফুটবল পাম্প দিতাম বা সাইকেল পাম্প দিতে যে ম্যানুয়াল ছিল না, এমনি করে প্রেশার দিয়ে 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 হচ্ছে পাম্প দেওয়া হতো, কিন্তু এখন তো দাও দোকানে সুইচ দাও, ওই দিলেই দেখা যাচ্ছে যে বাতাস ঢুকে যাচ্ছে, তাই না? ওই যে ইয়েটা ব্যবহার করা হচ্ছে এখানে, ওইটার নামই এয়ার কম্প্রেসর। কিছু কিছু আছে দেখো ছোট, কিছু কিছু দেখবা বড়। ইন্ডাস্ট্রিগুলোতে এগুলো অনেক বড় জিনিস ব্যবহার করে, কারণ এটার প্রেশার অনেক বেশি তৈরি করতে হয়। সো সেটা হচ্ছে এয়ার কম্প্রেসর। এয়ার কম্প্রেসরের কাজ, একটা কাজ বলি, কোটিং প্রস্তুত করা, কোটিং, ট্যাবলেট কোটিং। ট্যাবলেট কোটিং এর মধ্যে নোজল দিয়ে কি করে? স্প্রে করে না? নোজল দিয়ে কি স্প্রে করে? কোটিং সলিউশন। এদিকে এমনি স্প্রে হয়, এখানে ওই যে কম্প্রেসর দিয়ে প্রেসার দেওয়া। কথা কি বুঝতে পারতেছো? তারপরে ধরো গাড়ি পরিষ্কার করে দেখো, যে পানি দিয়ে যে ইয়ে করে গাড়ি পরিষ্কার করে না, গাড়ি বা চাকা পরিষ্কার, এগুলো কি কম্প্রেসর। নরমাল পাম্পটার সাথে কম্প্রেসর দেওয়া। জিনিসটা বুঝতে পারতেছো? আর ইলেকট্রিসিটি জেনারেটর কিভাবে হয় সেটা তো জেনারেটর বাসায় কম বেশি সবাই দেখছোই। আর এর একদম শেষে একটা জিনিস এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে এয়ার হ্যান্ডলিং ইউনিট, AHU। এয়ার হ্যান্ডলিং ইউনিট বা AHU, এই দুটো জিনিস এই চ্যাপ্টার থেকে আমাদের গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে HVAC, আর একটা হচ্ছে AHU। এই AHU হচ্ছে এয়ার হ্যান্ডলিং ইউনিট, যেটা দিয়ে HVAC টা মেইনটেইন করা, সহজ কথা।
AHE হচ্ছে এয়ার হ্যান্ডলিং ইউনিট, ইটস লাইক এ বড় জেনারেটর, বিগ জেনারেটরের মতো দেখতে। এইটা দিয়েই হচ্ছে এইচভ্যাকটা মেইনটেইন করা হয়, মানে ওইটাই ওই AHUটাই ইটস লাইক সেন্ট্রাল এসি। দেখছো না বসুন্ধরা সিটিতে গেলে দেখো না প্রত্যেক দোকানের উপরে উপরে ওই এসি দিয়ে দেওয়া আছে, এগুলোকে আমরা সেন্ট্রাল এসি বলি না? এটা হচ্ছে কাইন্ড অফ সেন্ট্রাল এসি। এই AHUটা হচ্ছে একটা মেশিন বসানো থাকে নিচে, ওরাই ওটাই হচ্ছে কি বাতাসটাকে এরকম মানে টেনে নিয়ে আসে, বাতাসটাকে পিওর করে, মানে ছাকনা আছে এটার মধ্যে। কোন ছাকনা থাকে বলতো? ফিল্টার ইউজ করে, হেপা ফিল্টার ইউজ করে। হেপা ফিল্টারের নাম তো নিশ্চয়ই শুনছেন, হাই এফিসিয়েন্সি পার্টিকুলেট এয়ার ফিল্টার আমরা বলি। ওই হেপা ফিল্টার হচ্ছে বাতাসটাকে কি করে মানে ছাকে মানে ক্লিন করে, ময়লা আবর্জনা ফেলায় দেয়। তারপরে হচ্ছে ওই এইচইউটাই হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল করে, হিউমিডিটি কন্ট্রোল করে একসাথে করে, তারপরে তোমার রুমে রুমে বিভিন্ন জায়গায় প্রত্যেকটা রুমের মধ্যে এরকম আউটপুট আছে, সেই আউটপুটে হচ্ছে এনে এনে বাতাস ওখানে ছাড়ে। এবং প্রত্যেকটা রুমের বাইরে তোমার হচ্ছে ইয়া আছে, ডিভাইস আছে। প্রত্যেকটা রুমের বাইরে হচ্ছে ডিভাইস আছে। সেই ডিভাইসটা কেমন? মনে করো কিছু সেন্ট্রাল এসি দেখছো বা বড় বড় এসি দেখছো, যেটা হচ্ছে ওই একটা গিয়ার দিয়ে রেগুলেট করা যায়, যে টেম্পারেচার বাড়ানো যায় চাইলে, কমানো যায়, মানে রিমোট না, ওই যে সাইডে ওয়ালের সাথে লাগানো থাকে। তুমি হচ্ছে উপরে চাপ দিলে এরো থাকে, উপরে নিচে এরো থাকে, ওই এরো দিলে বাড়ে কমে এরকম। এখনো পাওয়া অনেক বড় বড় আরএচি আছে না? হ্যাঁ। তো এই জিনিসগুলো হচ্ছে ওই তুমি যখন ওই রুমে তোমার যে এই কি বলে ইন্ডাস্ট্রিতে তোমার AHU যেটা, সেটা তো হচ্ছে তোমার এটা জেনারেট করতেছে নিচ থেকে, করে প্রত্যেক রুমের রুমে সে সাপ্লাই দিচ্ছে। আর রুমের বাইরে হচ্ছে তোমার এরকম একটা রেগুলেটর লাগানো আছে। তুমি ইচ্ছা মতো তোমার এই রুমের প্রেসার কত রাখবা, এই রুমের টেম্পারেচার কত রাখবা, ওই রুমের হিউমিডিটি কত রাখবা, সেটা তুমি চাইলে এখানে রেগুলেট করতে পারো। জিনিসটাকে বুঝতে পারছো? এইটা নিয়ে হচ্ছে আমাদের প্রথম এই এটা শেষ হয়ে গেছে। তাইলে আমরা মোটামুটি আজকে একটু ইন্ট্রোডাক্টরি কথাবার্তায় বললাম যে এইচভ্যাক সিস্টেমে আমরা আসলে কি কি করব, আর মোটামুটি কোন কোন জিনিস নিয়ে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব সেটা আমরা বললাম। তখন আমরা আরো দুইটা ক্লাস নেওয়ার পরে হয়তো আমরা কি দিব, ক্লাস টেস্ট দিব। আজকে তো না, আরো দুইটা ক্লাস মোটামুটি ধরো 4th উইকে গিয়ে ধরো আমরা 4th উইকে গিয়ে ক্লাস টেস্ট দিব। 4th উইক মানে হচ্ছে কিবা করবে নির্বাচনের পরে অবশ্যই নির্বাচনের পরে করবো। আজকে হলো 26 2 9 16 তারিখ নির্বাচনের পরে। তো ওই সপ্তাহে ইনশাআল্লাহ যদি আমরা তোমাদের কি পিকনিকের কি আলোচনা